সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইল বিজ্ঞান বিভাগের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আশা করি সকলে ভালো আছো। আমি পরেশচন্দ্র দাস, প্রভাষক, রসায়ন বিদ্যা বিভাগ। আজকে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে অ্যাসিড ক্ষার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ অ্যাসিড ও ক্ষার সম্পর্কে বিভিন্ন মতবাদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই আলোচনায় আমরা প্রথমে মোটামুটি এর আগে তোমরা জানো যে আমরা নবম দশম শ্রেণীতে অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে অনেক কিছু জেনেছি। তো আজকে আমরা মূলত অ্যাসিড কী জিনিস, ক্ষার কী জিনিস এ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। তো অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রদান করেছেন। তার ভিতরে আমরা সাধারণত যেটাকে জানি অ্যাসিড এবং ক্ষারের মূল সংজ্ঞা হিসেবে, সেটা হচ্ছে আরএনএসের মতবাদ। আরএনএসের তত্ত্ব অনুসারে যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, অর্থাৎ যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করতে সক্ষম, তাদেরকে আরএনএসের মতবাদ অনুসারে আমরা অ্যাসিড বলে থাকি। তো সেই অনুসারে আমরা যদি একটু দেখি, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটাকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি, তাহলে তৈরি হয় HCl অ্যাকুয়াস, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ। তো হাইড্রোজেন ক্লোরাইড জলীয় দ্রবণে তৈরি করে হাইড্রোজেন আয়ন অ্যাকুয়াস প্লাস ক্লোরাইড আয়ন অ্যাকুয়াস। অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে আমরা যদি পানির ভিতরে দ্রবীভূত করি, তাহলে পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ উৎপন্ন করে। এই জলীয় দ্রবণের ভিতরে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটি আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়। আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস পানি H2SO4 অ্যাকুয়াস, দুইটা হাইড্রোজেন আয়ন প্লাস SO4 মাইনাস আয়ন। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা অ্যাসিড বলছি, সালফিউরিক অ্যাসিডকে আমরা যদি পানিতে দ্রবীভূত করি, তাহলে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তৈরি হয় এবং সেই জলীয় দ্রবণের ভিতরে সালফিউরিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়নে পরিণত হয়। সো আরএনএসের মতবাদ অনুসারে তাহলে আমরা বলতে পারি সালফিউরিক অ্যাসিডটা একটি অ্যাসিড। ঠিক একইভাবে ক্ষারের ক্ষেত্রে আরএনএসের মতবাদ এরকম যে, যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলছি ক্ষার। অর্থাৎ যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে, তারা সবাই হচ্ছে ক্ষার। যেমন আমরা যদি বলি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমরা যদি পানিতে দ্রবীভূত করি, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, অর্থাৎ জলীয় দ্রবণ তৈরি হলো। জলীয় দ্রবণের ভিতরে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। যদি আমরা আরেকটা জিনিস দেখি, অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, যেটি পানিতে বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। তাহলে তত্ত্ব অনুসারে আমরা এদের দুজনকে বলতে পারি ক্ষার, এরা দুজন হলো অ্যাসিড। তাহলে আমরা দুটো উদাহরণ থেকে এটা বুঝতে পারলাম যে যারা যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করবে, তারা সবাই অ্যাসিড, এবং যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে, তারা সবাই ক্ষার। আরএনএসের মতবাদ অনুসারে অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রসমযৌগ লবণ এবং পানি উৎপন্ন করে। তো আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি, HCl অ্যাকুয়াস প্লাস
সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস পরস্পর বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্লাস HCl অর্থাৎ আরএনএসের মতবাদ অনুসারে অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। কিন্তু আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডটা পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে, অর্থাৎ এরকম একটা লবণ যেটা পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে। তাহলে বিজ্ঞান দেখা যাচ্ছে কি যে যেহেতু সোডিয়াম ক্লোরাইড প্রকৃত অর্থে কি হয় পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে, আমরা যদি বিক্রিয়কগুলোকে বিয়োজিত অবস্থায় দেখি পানিতে আমরা জানি HCl পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। তাহলে আমরা যদি বিক্রিয়াটাকে একটু লক্ষ্য করি দেখা যায় কি যে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার ক্ষেত্রে প্রকৃতপক্ষে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ভিতর বিক্রিয়া ঘটে পানি উৎপন্ন হয় এবং সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এরা ঠিক বিক্রিয়কে যেভাবে ছিল উৎপাদের ক্ষেত্রেও ঠিক একইভাবে থেকে যায়। অর্থাৎ প্রকৃতপক্ষে আরএনএসের তত্ত্ব অনুসারে আমরা বলতে পারি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে মূলত পানি উৎপন্ন হয়। তাহলে সোডিয়াম এবং ক্লোরাইড ওখানে মূলত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এদেরকে আমরা দর্শক আয়নও বলতে পারি। তো শিক্ষার্থী আমরা তাহলে আরএনএসের মতবাদ অনুসারে অ্যাসিড ক্ষার এবং অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া সম্পর্কে একটু ধারণা পেলাম। তো আরএনএসের মতবাদের উৎকর্ষতা বা সফলতাটা কি? আমরা দেখতে পাচ্ছি যে জলীয় দ্রবণে অ্যাসিড এবং ক্ষারের বিভিন্ন বিক্রিয়া এবং ধর্ম ব্যাখ্যার ক্ষেত্রে আরএনএসের মতবাদ সম্পূর্ণ সফল। অর্থাৎ যে সকল যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করছে তাদেরকে অ্যাসিড বলছি, যারা বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করছে তাদেরকে বলছি ক্ষার। তো জলীয় দ্রবণের ক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে যে অ্যাসিড এবং ক্ষারের তত্ত্ব সেটা আমাদের সম্পূর্ণরূপে আমরা আরএনএসের মতবাদ অনুসারে ব্যাখ্যা করতে পারি। এবার বলছে আরএনএসের মতবাদের সাহায্যে অ্যাসিড বা ক্ষারকের তীব্রতাকে তাদের বিয়োজন ধ্রুবকের মান থেকে আমরা বের করতে পারি। যেমন Ka যদি আমরা ধরে নিই HA হলো একটি অ্যাসিড, অর্থাৎ হাইড্রোজেনযুক্ত যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে এরকম একটা যৌগকে যদি আমরা ধরে নিই HA এবং সে যদি পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং একটা অ্যাসিড মূলক তৈরি করে A-, তাহলে এই ক্ষেত্রে বিয়োজন ধ্রুবককে আমরা Ka হিসেবে বলি এবং এটাকে আমরা বলতে পারি ঘনমাত্রা অফ হাইড্রোজেন আয়ন ইনটু ঘনমাত্রা অফ A- আয়ন বাই ঘনমাত্রা HA। অর্থাৎ এই বিয়োজন ধ্রুবকের সমীকরণ থেকে আমরা অ্যাসিডের এবং ক্ষারের তীব্রতা সম্পর্কে আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি বা তীব্রতা আমরা এই সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তারপরে আমরা বলছি যে এই মতবাদের সাহায্যে অ্যাসিড ও ক্ষারের প্রশমন ব্যাখ্যা করা যায়। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে নিরপেক্ষ যৌগ লবণ এবং পানি উৎপন্ন হলো সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এখান থেকে আমরা আরেকটা জিনিস ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে যে কোনো শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়, কিন্তু প্রকৃতপক্ষে বিক্রিয়া ঘটে কি যে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের হাইড্রোক্সাইড আয়ন মিলে মূলত তৈরি হয় পানি, এবং অ্যাসিড এবং ক্ষারের যে অম্লীয়মূলক বা ক্ষারীয়মূলক যেটাকে আমরা বলছি অম্লীয়মূলক এবং ক্ষারীয়মূলক তারা দ্রবণে বিয়োজিত অবস্থায় থেকে যায়। অর্থাৎ সোডিয়াম আয়ন হিসেবে এবং ক্লোরাইড আয়ন হিসেবে দ্রবণের ভিতরে থেকে যায়। তাহলে প্রকৃতপক্ষে বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ভিতরে। তো যে কোনো তীব্র অ্যাসিড আমরা জানি তীব্র অ্যাসিড হলে তারা পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, আবার তীব্র ক্ষার হলেও তারাও পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট পরিমাণ পানি উৎপন্ন হয়। তো এই যে প্রতি মোল অর্থাৎ 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ শক্তি
আমাদের উৎপন্ন হবে সেটা হচ্ছে, কারণ আমরা জানি অ্যাসিড প্রশমন বিক্রিয়া একটি তাপোৎপাদী বিক্রিয়া, তো যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে নির্দিষ্ট, এবং সেটা হচ্ছে -57.34 কিলোজুল, 34 কিলোজুল। এখানে ডেল্টা ইজ সমান -57.34 কিলোজুল, অর্থাৎ 1 মোল হাইড্রোজেন আয়ন এবং 1 মোল হাইড্রোক্সাইড আয়ন বিক্রিয়া করে 1 মোল পানি উৎপন্ন করতে আমাদের 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তো এটার ব্যাখ্যা আমরা আরএনএস এর তত্ত্ব থেকে খুব সহজে ব্যাখ্যা করতে পারি। তারপরে কোনো রাসায়নিক পদার্থে জলীয় দ্রবণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে সেটার ব্যাখ্যা আমরা আরএনএস এর তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করতে পারি। কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে, এসব বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিডের বিয়োজনে উৎপন্ন হাইড্রোজেন আয়ন দ্বারা প্রভাবন ক্রিয়া ব্যাখ্যা করা যায়। অর্থাৎ অ্যাসিড যে সকল ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে সেখানে কী পরিমাণ হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছে সেই হাইড্রোজেনের আয়নের পরিমাণের উপর ভিত্তি করে আমরা সেটাকেও ব্যাখ্যা করতে পারি। তো এবার আসলো আরএনএস এর মতবাদের সীমাবদ্ধতা, অর্থাৎ আমরা যে আরএনএস এর মতবাদ পড়লাম সেই মতবাদের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন পানির অনুপস্থিতিতে আমরা অ্যাসিডকে অ্যাসিড বলতে পারছি না, আবার এমন কিছু যৌগ আছে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করে না কিন্তু তারা অ্যাসিড। আবার এমন অনেক যৌগ আছে যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে না, তারপরেও তারা ক্ষার। এগুলোর ব্যাখ্যা আমরা আরএনএস এর তত্ত্ব অনুসারে বা আরএনএস এর মতবাদ অনুসারে দিতে পারি না। তারপরে হচ্ছে যে জলীয় দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়নের অস্তিত্ব আমরা কল্পনা করেছি, সেটা হচ্ছে আরএনএস এর মতবাদে। তো কি রাসায়নিক কিছু আমরা যেটা বলি যে সকল যৌগ হাইড্রোজেন আয়ন তৈরি করে, অর্থাৎ জলীয় দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়নের কথা কল্পনা করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন হিসেবে থাকে না। কি একটা অবস্থায় থাকে, সে পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। অর্থাৎ আমরা আরএনএস এর মতবাদ অনুসারে বলছি যে মুক্ত হাইড্রোজেন আয়নের উপস্থিতির কথা, কিন্তু প্রকৃতপক্ষে যে কোনো পদার্থের জলীয় দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়ন বলে কিছু থাকে না, সেখানে মূলত থাকে হাইড্রোনিয়াম আয়ন। আরএনএস এর মতবাদটি জলীয় দ্রবণের ক্ষেত্রে কার্যকর, কিন্তু অজলীয় দ্রবণ যদি হয় সেক্ষেত্রে এই আরএনএস এর মতবাদটি সম্পূর্ণ ব্যর্থ। এরপরে বলছে আমরা বললাম যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করতে পারে তারা হচ্ছে ক্ষার। তো এমন অনেক যৌগ আছে যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে না কিন্তু তারা ক্ষার, তাহলে এদের ব্যাখ্যাটাও দেওয়া সম্ভব হয়নি। গ্যাসীয় অবস্থায় কোনো যৌগের অ্যাসিড বা ক্ষার ধর্ম, অর্থাৎ একটা পদার্থ যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন তার অ্যাসিড বা ক্ষার ধর্ম ব্যাখ্যা করা যায় না। যেমন আমরা একটু আগে বলছিলাম HCl গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, আমরা একটু আগে দেখলাম যে HCl কে পানিতে দ্রবীভূত করার পরে সেখানে হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছিল, তাইটাকে আমরা বলছিলাম অ্যাসিড। অ্যামোনিয়াকে পানিতে দ্রবীভূত করার পরে সেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছিল যেটা হাইড্রোক্সাইড মূলক দান করতে সক্ষম, তাই তাকে আমরা বলছিলাম ক্ষার। কিন্তু যখন HCl গ্যাস অ্যামোনিয়া গ্যাস তখন তারা বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো এটা একটা লবণ। তাহলে কেন HCl একটা গ্যাসীয় পদার্থ যার যেখানে পানি নেই, অ্যামোনিয়া একটা গ্যাসীয় পদার্থ সেখানেও পানি নেই, অথচ তারা দুজন বিক্রিয়া করে একটা লবণ তৈরি করলো। তো এই যে কেন লবণ তৈরি হলো বা কেন আমরা যেটা বলতে পারি যে HCl এখানে অ্যাসিড হিসেবে এবং অ্যামোনিয়া ক্ষার হিসেবে কাজ করলো, কিন্তু কেন করলো তার কোনো ব্যাখ্যা বিজ্ঞানী আরএনএস এর মতবাদ অনুসারে দেওয়া সম্ভব হয় না। আমরা দেখি যে ফেরাস সালফেট, FeSO4, কপার সালফেট, CuSO4, এরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো হাইড্রোজেন নাই, অর্থাৎ এই সকল যৌগে হাইড্রোজেন টোটালি নাই। তাহলে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করার প্রশ্ন আসে না, কিন্তু তারপর এরা অম্লধর্মী। কেন এটা হাইড্রোজেন আয়ন অনুপস্থিত থাকার কারণে, অনুপস্থিত থাকার ফলেও কেন এরা অম্লধর্মী সেটার ব্যাখ্যা আমরা আরএনএস এর মতবাদ অনুসারে দিতে পারি না। আবার দিকে আমরা যদি দেখি সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট কেন ক্ষারধর্মী তার ব্যাখ্যাটাও আমরা আরএনএস এর তত্ত্ব অনুসারে দিতে পারি না। তো এই যে আরএনএস এর তত্ত্ব অনুসারে আমরা যে ব্যাখ্যাগুলো দিতে পারছি না, এগুলো কেন অ্যাসিড কেন ক্ষার সেগুলো ব্যাখ্যা জানতে হলে আমাদের আরও মতবাদ আছে, সেগুলো জানতে হবে। তো সেটা জানার জন্য আমাদের ব্রনস্টিড লাউরির মতবাদ আছে, লুইসের তত্ত্ব আছে, এগুলো জানতে হবে।
আমরা এবার ব্রনস্টেড-লাউরির মতবাদ নিয়ে আলোচনা করব। তো আমরা ব্রনস্টেড-লাউরি নিয়ে বা লাউরির অ্যাসিড ক্ষার মতবাদ নিয়ে আমরা একটা আলোচনা আসবো। ব্রনস্টেড-লাউরি বলছেন যে যে সকল যৌগ প্রোটন দান করতে সক্ষম, সেটা জলীয় হোক বা অজলীয় হোক, যে কোনো মাধ্যমে যে সকল যৌগ প্রোটন দান করতে সক্ষম তারা অ্যাসিড। আবার যে সকল যৌগ প্রোটন গ্রহণ করতে সক্ষম তাদেরকে তিনি বললেন ক্ষার। অর্থাৎ অ্যাসিড দাতা যে সে হাইড্রোজেন আয়ন দাতা হলে বা প্রোটন দাতা হলে তাদেরকে আমরা বলতে পারবো অ্যাসিড, এবং প্রোটন গ্রহীতা হলে তাদেরকে আমরা বলতে পারবো ক্ষার। তো সেই অনুসারে যদি আমরা একটু দেখি, হাইড্রোজেন ক্লোরাইড, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই ক্ষেত্রে আমরা দেখি যে হাইড্রোজেন ক্লোরাইড একটা প্রোটন দান করছে কাকে? অ্যামোনিয়াকে। এবং হাইড্রোজেন একটা প্রোটন দান করে সে ক্লোরাইড আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি HCl গ্যাস, অ্যামোনিয়াম গ্যাস, গ্যাসীয় পদার্থ হওয়া সত্ত্বেও এখান থেকে HCl একটি প্রোটন দান করলো কাকে? অ্যামোনিয়া গ্যাসকে। অ্যামোনিয়া সে প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। এর পরবর্তীতে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দুটো বিপরীত আধানযুক্ত আয়ন আমরা জানি স্থিতিবৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে একে অপরকে আকর্ষিত করে এবং তার ফলে তৈরি হয় আয়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুসারে আমরা বলতে পারি HCl গ্যাস কিন্তু অ্যামোনিয়াও গ্যাস, এরা জলীয় দ্রবণ না হওয়া সত্ত্বেও এরা অ্যাসিড এবং ক্ষার হিসেবে কাজ করতে সক্ষম। কারণ কি? কারণ হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সে প্রোটন দান করতে পারে এবং অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়া গ্যাস সে প্রোটন গ্রহণ করতে পারে। তাহলে প্রোটন দাতা, এই কারণে সে অ্যাসিড, এবং অ্যামোনিয়া প্রোটন গ্রহীতা, সেজন্য সে ক্ষার। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, H2SO4 যোগ পানি, এখান থেকে তৈরি হয় HSO4 মাইনাস প্লাস হলো হাইড্রোনিয়াম আয়ন। অর্থাৎ এই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড একটি প্রোটন দাতা এবং পানি প্রোটন গ্রহীতা হিসেবে কাজ করছে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যেহেতু প্রোটন দান করতে সক্ষম, তাই সে অ্যাসিড রূপে কাজ, তাকে আমরা অ্যাসিড বলবো। এবং পানি প্রোটন গ্রহীতা হিসেবে কাজ করছে, প্রোটন গ্রহণ করে সে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে। এই জন্য পানিকে আমরা এক্ষেত্রে ক্ষারক বা ক্ষার বলতে পারি, ক্ষারক বলবো। তাহলে আমরা ব্রনস্টেড-লাউরির যে তত্ত্ব, সেই ব্রনস্টেড-লাউরির তত্ত্বে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে প্রোটনীয় মতবাদ বা প্রোটনীয় তত্ত্ব। অর্থাৎ প্রোটন আদান প্রদানের ফলে অ্যাসিড ধর্ম এবং ক্ষার তার ক্ষার ধর্ম প্রকাশ করে, এজন্য আমরা এটাকে প্রোটনীয় মতবাদও বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে লুইসের তত্ত্ব আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, করোনাকালীন এই সময়ে সবাই সাবধানে থাকবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো আমার জন্য দোয়া করো, আমিও যেন আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি এই সংকটময় মুহূর্তে। তো ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ।